নাসিরউদ্দিন পাটোয়ারিকে আমরা এটা বলেছি যে আপনি কিছু শব্দ চয়নে, কিছু বাক্য চয়নে আপনার জায়গা থেকে আরো সচেতনভাবে হবেন। যদি আমরা যে কেউ মানে আগামীতে ছাত্রলীগ হতে চাই, এটা ধরেন আমার ছাত্র সংগঠন, শুধু আমি বিএনপির ক্ষেত্রে বলতেছি না, যে কেউ তার কাজের মধ্য দিয়ে যদি আগামীতে ছাত্রলীগের মতো হতে চায়, তার পরিণতি ছাত্রলীগের চেয়েও ভয়াবহ হবে। আপনাকে এই প্রজন্মের যারা দিকে আমরা জেনজি বলে থাকি বা তাদের আগের প্রজন্ম হতে পারে, তাদের কাছে আসলে আপনি হাসনাত আব্দুল্লাহ কিংবা নাহিদ ইসলাম তাদেরকে একটু বেশি জবাব দিতে হবে। জবাব দিতে হবে এই অর্থে যে আমরা জানি মাঠে ছাত্র দল ছিল, মাঠে ছাত্র শিবিরও ছিল, অন্যান্য অনেক সংগঠন ছিল, বাট ভিডিও বার্তা তো আপনাদের দেখেছি। সেই ভিডিও বার্তা আপনি বলেছেন যে আগামীকাল অমুক কাজ করবো, আপনার সবাই চলে আসেন। মানুষ সেভাবে রাস্তায় নেমেছিল এবং তারা যদি আপনাদেরকে প্রশ্ন করে 2 বছর পর কেন আমরা আগের বাংলাদেশের যেরকম রাজনৈতিক প্রেক্ষাপট সেটা ঘুরে ফিরে দেখতে পাচ্ছি, কেন আসলে ছাত্রলীগটাকে আবারও রেফারেন্স আসছে ছাত্র দলের সাথে, মানে এই প্রশ্নের উত্তরে কি বলবেন আপনি তাদেরকে? না, এটা আমাদের একটা সামগ্রিক ব্যর্থতা। আমাদের বলতে আমরা এখন যারা ক্রিয়াশীল আছি বাংলাদেশের রাজনৈতিক দল হিসেবে বলেন, ছাত্র সংগঠন হিসেবে বলেন, এটা আমাদের চিন্তা চেতনা, মননে, মস্তিষ্কে, কালচারে সব জায়গায় এই যে দীর্ঘ সময়ের যে আমাদের অভ্যস্ততা, এটা থেকে যে আমাদের বের হয়ে আসতে হবে, ওইটা সম্ভবত আমরা মাঝে মাঝে ভুলে যাই আসলে। এবং এটা মানে খুবই অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক। মানে আমার কথাটা হচ্ছে এরকম করেই বলা যে যদি আমরা যে কেউ মানে আগামীতে ছাত্রলীগ হতে চাই, এটা ধরেন আমার ছাত্র সংগঠন, শুধু আমি বিএনপির ক্ষেত্রে বলতেছি না, যে কেউ তার কাজের মধ্য দিয়ে যদি আগামীতে ছাত্রলীগের মতো হতে চায়, তার পরিণতি ছাত্রলীগের চেয়েও ভয়াবহ হবে। এটা যদি আমার ছাত্র সংগঠন হয়, যে আমাদের ছাত্র সংগঠন হইতে পারে, বিএনপির হইতে পারে, যে কেউ। কারণটা হচ্ছে এই একটা অভ্যুত্থানের পরবর্তী সময়টাতে আমরা অনেকেই হয়তো যেদিন আমরা আন্দোলনটা শুরু করি, যৌক্তিক কোটা সংস্কার আন্দোলন, ডে ওয়ানে আমরা ভাবি নাই যে এইটা স্বৈরাচার পতনের আন্দোলন এইদিকে চলে যাবে, কিংবা আমরা একটা সফল গণ অভ্যুত্থান পাবো, কিংবা আমরা এই জেনারেশনে যারা আছে তাদের আমাদের এই পূর্ব অভিজ্ঞতা নাই। কিন্তু আপনি এই গণ অভ্যুত্থানে যেমন 70 বছরের একজন বাবাও রাস্তায় নেমেছিলেন, তার হাত ধরে আবার ওই 5 বছর বয়সের 10 বছর বয়সের একটা সন্তান কিংবা তার নাতিও হাত ধরে নেমেছিলেন। তো সবাই এই অভিজ্ঞতার মধ্য দিয়ে যাওয়া, এবং এই প্রজন্ম রাজনৈতিকভাবে অনেক সচেতন। যে কেউ একটা কিছু করলেই মানে করে পার পেয়ে যায় না, সুযোগ থাকে না, সে বিএনপি করুক, জামায়াত করুক, এনসিপি করুক। কিন্তু দুঃখজনক যে বিষয়টা আসলে সেটা হচ্ছে খুব দ্রুত আমরা আবার ওই ক্ষমতা কেন্দ্রিক যে দ্বন্দ্বের জায়গাটা, ওই জায়গাটাতে চলে গিয়েছি। আমার কাছে যেটা আসলে আমরা মানে আপনি সুনির্দিষ্টভাবে কাদেরকে বোঝাচ্ছেন? আপনি কি নিজেদেরকে ধরছেন? না, আমরা ওই খুব স্বাভাবিকভাবে যার কাছে যত ক্ষমতা সে তত ক্ষমতার অপব্যবহার করতে চায়। খুব স্বাভাবিকভাবে এখন তো এনসিপির কাছে এই জিনিসটা খুবই কম। রাজনৈতিক দল হিসেবে প্রধান সরকারি দল আমার বিএনপি, বিরোধী দল বড় হিসেবে জামায়াত, এরপর এনসিপির মাত্র 6টা আসন। তো আমাদের এটা সামগ্রিকভাবে এই জায়গাটাতে কাজ করা আসলে কোনো বিকল্প নেই, এবং এই দায়িত্বটা আমি মনে করি এখন এটা বিএনপিকে নিতে হবে। কারণ তারা সরকারি দল, তারা সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়া, তারা চাইলে একটা আইনের পরিবর্তন করতে পারে, তারা চাইলে বাংলাদেশে একটা গুরুত্বপূর্ণ যে কোনো নীতি নির্ধারণের জায়গাটাতে প্রভাব রাখতে পারে। এবং তার ছাত্র সংগঠন হিসেবে ছাত্র দলকেও এই দায়িত্বশীল জায়গাটা নিতে হবে, অন্যদেরকেও নিতে হবে, শুধু আমি তাদের উপর চাপিয়ে দিচ্ছি না। র্যাঙ্কিংয়ে তাদের উপরে রাখছেন? আগে রাখবো, দায়িত্বটা বেশি নিতে হবে তাদেরকে। এবং দুঃখজনক যে বিষয়টা আসলে ধরেন এই যে ঘটনাটা হয়েছে, ধরেন আজকে যেটা হলো, এটা তো আমরা কোনোভাবেই এটা প্রত্যাশা করতে পারি না। এখন দেখেন আমি যে জিনিসটা বলছিলাম, ধরেন আমি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে থেকেছি, ছাত্রলীগের প্রোগ্রাম গেস্ট রুম করেছি। এইখানে ব্যাপারটা এরকম ছিল, আপনি যদি হলে উঠতে চান, থাকতে চান, আপনার ছাত্রলীগের প্রোগ্রাম গেস্ট রুম করতেই হবে ছেলেদের হলে, আদারওয়াইজ আপনি থাকতে পারবেন না। এই জন্য অধিকাংশ ছাত্র দলের ভাইরা থাকতে পারেনি, যারা ছাত্র শিবিররা থাকতে পারে না, যারা থেকেছে পরিচয় গোপন করে থেকেছে এবং ছাত্রলীগের প্রোগ্রাম গেস্টরুম করেছে। এটা হচ্ছে রিয়েলিটি চেক। এখন এর ফলশ্রুতিতে কি হয়েছে, ছাত্রলীগ একক আধিপত্য চালিয়েছে। ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার আমি বাধ্যতামূলক ছিলাম, তাদের প্রোগ্রাম গেস্টরুম করতেই হবে। ধরেন আমার ব্যাচে 100 জন ছিলাম, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার 100 জনই প্রোগ্রাম গেস্টরুম করেছি, থার্ড ইয়ারে গিয়ে হয়তো 50 জন করেছি, ফোর্থ ইয়ারে গিয়ে 20 জন করেছে, মাস্টার্সে গিয়ে সর্বোচ্চ 5 জন করেছে, বাকিরা করে নাই। তাহলে এই যে বাকিরা করে নাই, তারা আসলে শুধু ওই সিটটার জন্য, একটু নিরাপদে থাকার জন্য, তাদেরকে যেন বের না করে দেয়, এই জন্য প্রোগ্রাম গেস্টরুমটা করলো। এবং আমি দেখেছি আমার ওই সময়ে সিনিয়রদের সাথে যখন আলাদা গল্প হতো, তারা যখন বের হয়ে যেত তীব্র একটা ক্ষোভ নিয়ে বের হতো। কারণ তাদের হাজার হাজার কর্মঘণ্টা, তাদের ক্লাস মিস হয়েছে, ল্যাব মিস হয়েছে, ছাত্রলীগের, আওয়ামী লীগের নেতাদেরকে সালাম দিতে গিয়ে, প্রোটোকল দিতে গিয়ে, দাঁড়িয়ে থাকতে গিয়ে। এই ক্ষোভটা কিন্তু দিন শেষে তাদের জন্য কোনো ভালো বয়ে আনে নাই, বরং
পরবর্তীতে দেখবেন এই অভ্যুত্থানে আপনি যেই মানুষগুলা আমার বাংলাদেশের রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিল, যেই মানুষগুলো বিভিন্ন চাকরিতে, ব্যবসায়, বিভিন্ন জায়গায় ছিল, আওয়ামী লীগকে যারা ভোট দিয়েছিল তারা যদি সবাই নামতো, এটা আর একটা ম্যাসাকার হইতো। তারা কিন্তু নামে নাই, কারণ তারাও এই সিস্টেমটার উপরে বিরক্ত ছিল। এই সিস্টেমের সুবিধাভোগী অল্প কিছু মানুষ ছিল, ফলে আওয়ামী লীগ দলগতভাবে কোনো প্রতিরোধ করতে পারে নাই। প্রতিরোধ গড়েছে, আমি শেষ করি, একটু বড় হয়ে যাচ্ছে তো, আপনি ছোট ছোট করুন, তাহলে অনেকগুলো শেষ করছি। প্রতিরোধটা আওয়ামী লীগ করানোর চেষ্টা করেছিল পুলিশকে দিয়ে, ফোর্সকে দিয়ে, কিন্তু দলগতভাবে পারে না, কারণ দলও তার উপরে বিরক্ত ছিল। সো আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে ক্যাম্পাস দখলের যদি চিন্তাটা এসে থাকে, যে ধরেন আলিয়া মাদ্রাসা আমার লাগবে, ঢাকা কলেজে আমার লাগবে, এটা বরং দীর্ঘমেয়াদে ছাত্র দলের জন্য ক্ষতিকর হবে। তাদেরকে ওই পুরাতন জায়গাটার অভিজ্ঞতা থেকে আমি মনে করি এই শিক্ষাটা নেওয়াটা জরুরি। একদম পরিষ্কার, একদম সরাসরি স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্সার সাজিদ সালোমের। এবং মাননীয় সংসদ সদস্য আপনার কাছে আসতে চাই, কারণ আপনাকে আমি বলছি সংসদ সদস্য, আপনি একজন রাজনীতিবিদ, আরও বড় করে বললে আপনি ছাত্র জীবন থেকে রাজনীতি করে আসেন। আপনার মনে হয় কি না এখন যদি বাংলাদেশ সেই 2024-এর আগের ছোট ছোট ছবিগুলো রিপিট করে, তাহলে তার সবচেয়ে বড় দায় বিএনপির এবং ছাত্র দলের, যদি ছাত্র সংগঠনের কথা বিবেচনা করি? না, যদি দখলের কোনো প্রশ্ন ছাত্রদল মানসিকভাবে গ্রহণ করত, তো আজকে তো বিএনপি 5 মাস হয়ে গেল রাষ্ট্র ক্ষমতায়, পুলিশ বা সমস্ত সংস্থার লোকগুলো তো ছাত্রদলের। কোথাও কি এই রংপুরের এই ঘটনার আগে, রংপুরের ঘটনায় একটু যান, এবং আমি শফিক ভাইয়ের কাছে, ওনারা তো রাষ্ট্রের অনেক খবর রাখেন, উনি তো দায়িত্বশীল মানুষ, উনি যেই পজিটিভ রাজনীতির কথা বললেন, আমি বলে রাখি, আপনি কিন্তু সরাসরি ওনাকে প্রশ্ন করতে পারেন। আমি শফিক ভাইয়ের কাছে একটা বিনীত একটা আমার প্রশ্ন, কারণ আমার জানার মধ্যে অনেক অজ্ঞতা আছে, সেটা আমি জেনেই বলছি। উনি যে পজিটিভ রাজনীতির কথা বললেন, যেটা মানুষ বাংলাদেশে, আমিও মনে করি সবাই সেটা চাবে। তো আজকে যে পজিটিভ রাজনীতি যদি বিরোধী দলের সর্বোচ্চ ব্যক্তি যদি বলে থাকে যে এটা মানা না হলে তছনছ করে দেওয়া হবে, এই ল্যাঙ্গুয়েজটা কিসের ইঙ্গিত করে? সর্বোচ্চ জায়গা থেকে উনি একটা শান্ত মানুষ, ওনার এই বডি ল্যাঙ্গুয়েজ এবং এই কথাটা, এবং আমরা বিভিন্ন যে ষড়যন্ত্রের কথা শুনি এবং ডিপ স্টেট বলেন, ওনার তো অনেক কিছু সাক্ষী। কিন্তু বাংলাদেশে গণতন্ত্র নির্বাচিত হয়েছে, কিন্তু অনেকের অনেক কথা কিন্তু প্রকাশ পাচ্ছে, যেটা আর বিশদে আমি গেলাম না। তা আমি কি মনে করব যে 12 ফেব্রুয়ারিতে যে নির্বাচনটা হয়েছে, সমস্ত ষড়যন্ত্রকারীরা এবং ওই যে ফেসিস্ট ওইখানে যে আসার জন্য একটা অজুহাত না, সে একটা সুযোগ খুঁজছে। তা আমি কি মনে করবো না বাংলাদেশের সার্বভৌম গণতন্ত্রকে যারা ধ্বংস করতে চায়, জুলাইয়ের চেতনাকে যারা পদদলিত করতে চায়, ওনার জায়গা থেকে এই ল্যাঙ্গুয়েজটার ব্যাখ্যাটা আমি শফিক ভাইয়ের কাছে একটু আমি শেখার জন্য, যে এই দায়িত্বশীল জায়গা থেকে এইটা, এবং উস্কানির আজকের যে যতগুলো ধারাবাহিকভাবে এইটা যদি কালকে স্প্রেড আউট হয়, যদি বাংলাদেশের সব জায়গায় যদি হয়, ঐক্যটাই তো থাকবে না। ঐক্য তো থাকবে না। হোয়ারেজ দেখেন আমার তারেক রহমান কি বলছে না, আমি একটু বলি, তারেক রহমান হোয়ারেজ আমার দেখেন লিডার অফ দ্য পার্লামেন্ট, উনি বলছে জাতীয় ঐক্যকে যে কোনো মূল্যে রক্ষা করা হবে। এটা তো পজিটিভ একটা ম্যানার। সুতরাং এইটার উত্তরটা আগে আমি নেই, পরে সার্জিসের ওনার একটা উত্তর আমি একটু এই অংশের হোস্ট কিন্তু হচ্ছে কামরুজ্জামান রতন, উনি জিজ্ঞেস করেছেন শফিকুল আলম আপনার কাছে। জি, সত্যিকার অর্থে আপনি যখন দায়িত্বশীল জায়গায় থাকবেন, অবশ্যই আপনার ভাষা বা শব্দ আপনি চয়েস করবেন ঠিক মতো, এবং এইটার জন্যই তো আমাদের পার্লামেন্টে আমরা তো ওই ল্যাঙ্গুয়েজটাই শিখি, যে আমি কি ল্যাঙ্গুয়েজে আমি ডিবেট করতেছি বা একটা বিষয় উত্থাপন করছি। ইনসেন্ডিয়ারি ল্যাঙ্গুয়েজ কোনো কিছু এগিয়ে দেয় না কোনো ইয়েতে, এবং এটা কোনো পলিটিক্যাল প্রবলেমকেও সলভ করে না। এটা তাৎক্ষণিক কিছু টেনশন তৈরি করে, তাৎক্ষণিক কিছু উত্তাপ তৈরি করে, এবং ইভেন্চুয়ালি ওইটা মানুষ ভুলেও যায়। কিন্তু এটা হয় কি, এটা ব্যাড মেমোরিজ তৈরি করে, ব্যাড ফিলিংস তৈরি করে। আবার যিনি বলছেন সেটা তো অনেক ইম্পর্টেন্ট, তাই না? মানে যিনি বলছেন, যেই পদে থেকে বলছেন, না যেই পদেই থাকুক না কেন, আপনি এই কোনো ল্যাঙ্গুয়েজ, আপনি যখন দায়িত্বশীল জায়গায় থাকবেন, অবশ্যই আপনার ল্যাঙ্গুয়েজটা তো ঠিক হতে হবে। কারণ আমরা তো একটা আমরা যেই দেশেই থাকি না কেন, আমার শব্দের তো একটা দাম আছে, আমার শব্দটা খুবই ইম্পর্টেন্ট। আমি কিভাবে এই শব্দটা আমি সিলেক্ট করব, এটা একটা যেই লিডার হবেন, এগুলোর ক্ষেত্রে আমার মনে হয় যে এটা সবার ক্ষেত্রে দায়িত্বশীল হওয়া উচিত। এবং এই দায়িত্বশীল অনেক ক্ষেত্রে যেটা হয় যে এই জায়গায় যদি আপনি ফেল করেন, এই প্রবলেমটা যে স্ট্রিটে পড়ে, ওই স্ট্রিটে তখন ভায়োলেন্ট হয়ে যায়। স্ট্রিট তখন এক ধরনের
উত্তাপ তৈরি করে, যেটা আসলে মানে এটা ভালো আনে না। আমরা একটা ডেমোক্রেসিতে ফিরেছি, খুব ব্রিলিয়ান্ট একটা ডেমোক্রেটিক ট্রানজিশন হয়েছে। এই যে যে গভর্নমেন্টটা আসছে, আপনারা সবাই মানতে হবে যে এরা সলিড 2/3 না 3/4 মেজরিটি নিয়ে তারা এসছেন। তো তার তো পুরো জনগণের পুরো সাপোর্ট, এবং এমন একটা ইলেকশন যেটাকে ইন্টারন্যাশনাল কমিউনিটি বলতেছেন যে এটা ফেয়ারেস্ট অফ ইলেকশন। এই আপনার এই ওদের যে ম্যান্ডেটটা পেয়েছে, সেই ম্যান্ডেটকে সবাই সম্মান করতে হবে। এটা আপনি আমরা তো ওয়েস্টমিনিস্টার সিস্টেমকে আমরা ফলো করি। ওয়েস্টমিনিস্টার সিস্টেমে দেখেন, যারাই একটা বড় ম্যান্ডেট নিয়ে আসেন, অপোজিশন সেটাকে খুব ভালোভাবে সম্মান করেন। এই জায়গাগুলো আমাদের সত্যিকার অর্থে হাসিনার আমলে আমরা অনেক কিছু হারিয়েছি, ইনস্টিটিউশন হারিয়েছি, ল্যাঙ্গুয়েজ হারিয়েছি, যে শব্দে আমরা কথা বলবো সেই শব্দগুলো হারিয়েছি। আমাদের নতুন করে আবার এগুলো পুরো গঠন করতে হবে। এবং আমি আবার বারবার বলি, আমাদের প্রথম 2টা সেশন দেখেন পার্লামেন্টের, এইরকম সেশন আমি তো অনেক বছর দেখি নাই। এই খুবই শব্দের যে brilliant কথাগুলো আপনি বললেন, ভাষা বা শব্দচয়ন, এটা আসলে কিভাবে শেখাবেন? মানে রাজনীতিবিদদের তো এটা দায় থাকে। আপনি কি প্রশ্ন উত্তর পেয়েছেন? আমি ওই প্রশ্ন উত্তর পেয়েছি, বাট সার্জিস ওনাকে আমার আরেকটা ওনার থেকে আমি জানতে চাই। আমি তো জানজি, আমাদের তো অনেক জ্ঞানের স্বল্পতার মধ্যে থেকে আমি আমার ভাইয়ের কাছ থেকে জানতে চাচ্ছি একটা কথা। মানে এখানে আসছেন ওনার যে উদ্ধৃতিটা আজকে, উনি কি বলেছেন? যদি ছাত্রলীগের পথ অনুসরণ করে, আর উনি বলেন এইখানে ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চাইতেও খারাপ হবে যদি যদি ছাত্রলীগের প্যাটার্নে যেতে থাকে। যদি দানবীয় আচরণটা আমার ভিতরে যদি ছাত্রদলের ভিতর প্রকাশ পায়, তত দ্রুত পতন। তত এখানে কিন্তু আজকে আমি তো ওইটা তো কোথায় বক্তব্য দিয়েছে ওই মুহূর্তে আমি ছিলাম না। আজকে আমার মানে উনি যেটা আজকে বললো ওইটাকে আমি মেন করি, এবং ওইটাই সত্য। ওটা ছাত্র দলের এবং ওনার সবার জন্য একই শিক্ষা। সেটা কি? যদি ওই দানবীয় আচরণটা আমি গ্রহণ করি, সেখানে কিন্তু নিজেকেও কিন্তু ওই জায়গায় কিন্তু ওই লেভেলে আনছেন। তার মানে এটা যদি এনসিপি বা ছাত্র শক্তি যে কারোর মধ্যে, মানে মোট কথা হলো, আমরা রাজপথে যারা ফেসিস যাওয়ার পরে আমরা যারাই রাজনীতি করব এখানে সার্বভৌমের জন্য, গণতন্ত্রের জন্য, একটা মানে উন্নত রাষ্ট্রের জন্য, আলোকিত বাংলাদেশের জন্য, সবাইকে এই টলারেন্স এবং সহমর্মিতা, সমমর্যাদাটা দিয়ে রাজনীতি করতে হবে। সেটা ছাত্রদল, এনসিপি, ছাত্র শিবির, সবাইকে। আমার মনে হয় ওই একটা জায়গায় আমাদের সবাই আসা উচিত, এবং এই মর্মেই সবাইকে একটু কগনিজেন্সে, ভাই আমরা যেমন তাবলিগ জামাতে একটু যাই না, আমরা বন্ধু বান্ধব, তুই চুপ কর, আর তাবলিগ জামাতের ভাষাটাকে জানেন, আসেন আমরা একটু খামোশ হয়ে যাই। তার মানে আমার নিজের উপরও আমি এই শাসনটা আমি কিন্তু মানে হ্যাঁ না আমরাও না, চলুন আমরা মানে আমরা খামোশ হয়ে যাই, মানে আমরা একটু চুপ হয়ে যাই সবাই, মানে ইন জেনারেল করবেন। ওইখানে আমার নিজেকেও আমি এইভাবে নিজের মধ্যে আমরা এই ডিবেটিং এর জায়গা থেকে বেরিয়ে একটু স্মৃতিচারণ করতে চাই। কিন্তু যেহেতু শফিকুল আলম চমৎকার একটা কথা বলেছেন যে রাজনীতিতে এখন এই মুহূর্তে ভাষার শব্দচয়ন ইম্পর্টেন্ট, এবং যখন আমি সার্জিস আলমকে পেলাম তখন আসলে নাসিরুদ্দিন পাটোয়ারির কথা মনে পড়ছে। ছোট করে যদি বলতেন। আচ্ছা, প্রথমত হচ্ছে কি, মানে আমার সাথে উনি পুরো জুলাই পদযাত্রায় ছিল উত্তরাঞ্চলে। আমরা 2 জন এটার দায়িত্বে ছিলাম। উত্তরাঞ্চল আমরা 30টা জেলায় গিয়েছি, 55টা উপজেলায় প্রোগ্রাম করেছি, 55টা পথসভা। এর মধ্যে আমাদের সাথে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, এটা হবিগঞ্জে ঘটেছে একটা, সিলেটে একটা ঘটেছে, 2টা। বাকি 28টা জেলায় কোনো ধরনের এরকম সমস্যা হয়নি। এবং ওনার বক্তব্যের সময় এরকম 4-5টা জায়গায় এরকম বক্তব্য এসেছে, যেই বক্তব্যগুলো ধরেন উনি ওই ব্যক্তিকে কেন্দ্র করে। কিন্তু আজকে আপনার জায়গা থেকে যদি একটা যে কোনো নিরপেক্ষ একটা টিম জাস্ট যায় ওই জায়গাটা অ্যানালাইসিস করে, ধরেন আমি আপনাকে এখানে বলছি যে আমার এনসিপির মানুষটাও ধরেন ওই নেত্রকোনাতে লুৎফুজ্জামান বাবরকে ভালো বলে। আমি যেদিন তাড়াইলে গেলাম কিশোরগঞ্জে, ওইখানকার যিনি এমপি, আগে শিক্ষামন্ত্রী ছিলেন, উনাকে আমার এনসিপির মানুষটা ভালো বলে। ভালো কিন্তু আমার ভালো বলতে সমস্যা নেই। ভাই এখানে বসে আছেন রতন ভাই, উনি যেটা বললেন মুন্সিগঞ্জে উনারা যেটা মানে সহমর্মিতা যে আচরণটা দেখিয়েছেন, এটাকে আমরা নির্দ্বিধায় অ্যাপ্রিসিয়েট করি, কোনো সমস্যা নেই। কিন্তু আমাকে ওই স্পেসটা আপনার দিতে হবে যে আমার যখন আলিফের চোখটা মানে নষ্ট করে ফেলা হলো, কুড়িগ্রামে যখন একটা নর্মাল প্রতিবাদ সভা হচ্ছে, হেঁটে যাচ্ছে মিছিল, কিভাবে বিএনপি লাঠিসোঁটা নিয়ে এসে আক্রমণ করলো, এইটার যদি আমি সমালোচনাটা না করতে পারি, তাহলে তো আলটিমেটলি এই 24-এর পরবর্তী বাংলাদেশের আগের বাংলাদেশকে আমি আলাদা করতে পারবো না। এবং তবে আমি একটা জিনিস বলি, আমরা নিজেরা দলীয়ভাবে নাসিরউদ্দিন পাটোয়ারিকে আমরা এটা বলেছি যে আপনি কিছু শব্দ চয়নে
কিছু বাক্য চয়নে আপনার জায়গা থেকে আরো সচেতন ভাবে হবেন। এই স্টেটমেন্ট আমার জানা খুব দরকার ছিল, কারণ মানুষ এটা জানতে চায় যে আপনারা আসলে কিছু বলেছেন কিনা। না, এবং আমি একটু লাইনটা শুধু শেষ করি। এবং প্রত্যেকটা বক্তব্য আমরা রিভাইজ করেছি, যেগুলো নিয়ে আমাদের কাছে কথা এসেছে, বক্তব্যের সার নির্যাস যেটা, মানে এটা আমরাও বলি, আমরাও বলতে চাই, আমরা এটাই বলি। কিন্তু সমস্যা হচ্ছে ধরেন ওই বলার ধরন, যেমন ধরেন রতন ভাই এখানে যেভাবে বলছে এটা একটা প্যাটার্ন, আমার তার একটা, শফিক ভাইয়ের তার একটা, প্যাটার্নটা ডিফারেন্ট। সো আপনাদের কারোটা ফেসবুক রিলস ভাইরাল হবে না, এই হ্যাঁ, কথাটা যদি না, উনি এটা তো বলে তাহলে ভাইরাল এটার হবে। আবার আরেকটা রিজনও আছে। এটার একটা রিজন হচ্ছে উনি নির্বাচন থেকে যে ওনার একটা আলাদা ওয়েভ তৈরি করেছিল। ওই যে আপনি মাঠ পর্যায়ে যান, মানে ধরেন আমার একটা পথসভায় যদি 2000 মানুষ আসে, 500 মানুষ শুধু এটার জন্য আসে নাসিরউদ্দিন পাটোয়ারির কথা শুনবে। So এটারও একটা আছে। তবে আমরা তাকে এটা বলেছি যে আমাদের আসলে মোর আরো এই জায়গাটাতে রেসপেক্টফুল হতে হবে, এবং এটা বলার পর থেকে আমরা সিলেটে 5টা বক্তব্য তার অবজার্ভ করেছি, আমরা কিন্তু ওই বিষয়টাতে তাকে সচেতনভাবে পেয়েছি। কিন্তু আমরা আরেকটা জিনিসও বলতে চাই, যেটা হচ্ছে আমরা ধরেন খুব দায়িত্বশীল জায়গা থেকে আমরা অ্যানি ভাই থেকে শুনি যে অ্যানি ভাই যখন একটা পাবলিক জায়গায়, আমরা অ্যানি ভাইদেরকে দেখে, আমরা আমার মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রুহুল কবির রিজভীদের দেখে আমরা বড় হয়েছি। বাংলাদেশের রাজনীতিতে আমরা তাদেরকে ওই রকম জায়গায় দেখি। এখন অ্যানি ভাই যখন একটা বক্তব্যের জায়গায় বলেন যে নাসিরউদ্দিন পাটোয়ারির মতো বেয়াদবরা, এটা কিন্তু আমাদের হার্ট করে। উনি সংশোধন করে দিবেন, কিন্তু যখন আবার উনি এই শব্দটা বলেন এটা আমাদেরকে অনেক হার্ট করে। এবং আরেকটা জিনিস আমরা দেখলাম, একজন ভাই, উনি সম্ভবত প্রতিমন্ত্রী বা মন্ত্রী হবেন বিএনপির, উনি বলতেছেন যে হাসনাতকে এবং নাসিরকে বাদ দিয়ে যদি এনসিপি প্রোগ্রাম করে তাহলে আমরা তাদেরকে সহযোগিতা করব। তাহলে এই কর্নার করা, আলাদা করে ফ্রেমিং করা, ট্যাগিং করা, আমরা মনে করি এটাও রাজনীতির জন্য শুভ কর্ণা। বরং আমাদের যদি মনে হয় যে কোনো জায়গায় আমাদের সংশোধন করা প্রয়োজন, এটা লজিক্যাল। আসলে এই জায়গাটাতে এসে না সার্জিস আলম, পুরো বিষয়টা ডিম আগে না মুরগি আগের মতো অবস্থা হয়ে যাবে। মানে আমি আগে খারাপ কথা বললাম থেকে রিঅ্যাকশন পেলাম, নাকি রিঅ্যাকশন পাওয়ার পর আমি খারাপ কথা বললাম? এই কথার বিপরীতে কথা হতে পারে, কথার বিপরীতে মানে হামলা হতে পারে না, রক্তাক্ত হতে পারে না, রড দিয়ে চোখ নষ্ট করা হতে পারে না। আচ্ছা, আমার হাতে যেহেতু সময় কম, আমি এখন জুলাই সনদে যেতে চাই, আপনি কিছু যুক্ত করবেন? এইখানে আমার একটা প্রশ্ন, কাকে যেটা খারাপ না, আমি এই যেই প্রশ্ন, যাকে নিয়ে প্রশ্নটা, আচ্ছা, নাসিরউদ্দিন উনি বলেছে 5 জায়গায় সংশোধন দেখেছেন। জি, আমি যেহেতু উনি নাই, সত্য থাকলে যেহেতু তারপর দল করে, আমি আমার একটু প্রশ্ন, সেটা হলো আমাদের দলের এই যে যার নাম বলে, তার চেয়ে আরেকজন জঘন্য, আমি এইখানে অনিয়ার বলছি কিন্তু নামটা বললাম না, যে অমুকের পায়ের জুতা টানার, শুনেছেন এটা? বলছে। কেন রাজনীতি যে জাতীয় ছাত্রদল আমাদেরকে আর সিনিয়র লিডার, মানে লিডার নেই, বা এই ধরনের কথা কি আমার তারেক রহমান বলতে বলেছে? আমার মনে হয় কিছু লোক যা বলে না ফেসবুকে ভাইরাল, ভাইরাল শব্দের অর্থ কি? আপনি ভালো সেন্সে আপনি ভাইরাল হবেন। এখন আমার মনে হয় রাজনীতিতে এই যে শালীনতা, এটা শিষ্টাচার, যার যার মানে ইমেজের জন্য, ক্যারিয়ারের জন্য ওইভাবে নিজেকে সচেতন হতে হবে। আমি জেনেতন ভাবে একটা রিক্সা আমার সাথে খারাপ বিহেভ করলো রিক্সাওয়ালা, আমি রিক্সাওয়ালাকে জেনেতন ভাষায় আমি হতে পারি এমপি, তাকে আমি ওই গাড়িটা দিতে পারি না, তাহলে একজন ওই শ্রেণীর মানুষটার মধ্যে আমার মধ্যে আর কোনো তফাৎ থাকলো না। কোনো ব্যক্তির দায় যেমন ওনারা নেবে না আমাদের দলের মধ্যে। তবে আমি এতটুকু এনি চৌধুরীকে আমি ডিফেন্ড করতে চাই, ছাত্র রাজনীতিতে এবং তার যেহেতু অবদান আছে, সে ওই পর্যায়ে কিন্তু উনি এইটা বলেন নাই। যদি আমি এনির পক্ষেই বললাম, অন্তত এনি চৌধুরী তার জীবনে অনেক ত্যাগ, তার এই যে মাথার যে টিকিটা, এটা কিন্তু মৃত্যুর হাত থেকে বেঁচে আসছে। সুতরাং এনি চৌধুরীকে আমি একটু বিনীতভাবে অনুরোধ করবো, আপনি ওইভাবে আমরা মিলাবেন না। মানে আমাদের মধ্যে থেকে দু একজন যে নাই, আমি সেটা বলি না, তাদেরকে ডিফেন্ড করার আমার কাজ না, এবং ওইটা আমার রাজনীতির দলে নিতে আচ্ছা, আপাতত এখানে থামি। আমরা জুলাই শুধু একটু ভাইয়ের সাথে ছোট করে যদি একটু সংশোধন করে যে ওইটুকু অনার করি। ইভেন আমরা যখন ডিবি অফিসে ছিলাম, আমার হাসনাতের সুযোগ হয়েছিল কয়েদখানায় একটু যাওয়ার। গিয়ে আমরা ওইখানে গিয়ে দেখি এক রুমের মধ্যে রুহুল কবির রিজভী, শহীদউদ্দিন চৌধুরী অ্যানি, নুরুল হক নূর, আন্দালিব রহমান পার্থ, ছোট্ট একটা রুম, ওয়াশরুমের চেয়ে একটু বড় হবে, শুধু তোষক বিছানো, বেডশিটও নাই, পাশে একটা বাথরুম, ওইখানে এরকম 6 জন জাতীয় নেতাকে ওইখানে মানে শোয়ায় রাখা হয়েছে। তো অ্যানি ভাই তখন এসে বললেন যে তোমরা কিন্তু হতাশ হবে না, আন্দোলন চালিয়ে যেতে হবে। তো ওইটা আমাদের স্পিরিটটাকে অনেক গুণ বাড়িয়ে দিয়েছিল। সো ওইটুকু অনার আমাদের আছে, ওই অনার থেকে হয়তো আমরা মানে তাদের জায়গা থেকে একটু হার্ট হয়েছে। এক্সপেকটেশনটাও বেশি। তবে আমি একটু বলি, নাসিরউদ্দিন শাহ আমার প্রধানমন্ত্রী এবং তার মেয়ে ফ্যামিলি নিয়ে যেভাবে কটাক্ষ করে কথা বলে, আসলে এটা দুঃখজনক। ছাত্র রাজনীতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ার রাজনীতিবিদ হিসাবে এতটুকু গেল আমরা আশা করি 3টা না। জার্নাল শুধু নাসিরউদ্দিন পাটোয়ারি টকিং পয়েন্টে ছিল আমাদের, কারণ তারেক রহমান কিন্তু আমাদের আবেগের ব্যাপার, হ্যাঁ, মানে এই ব্যাপারটা কিন্তু আমরাও সহজভাবে
মধ্যে খুব হার্ট হই, আচ্ছা। অন্ততপক্ষে যে যাটা স্টপ করে দেওয়া উচিত। ঠিক আছে, আমি এবার একটু জনাব কিন্তু শফিকুল আমরা আলম, যুক্তি সমালোচনা কিন্তু করবো। হ্যাঁ, course, অবশ্যই তারেক রহমানের ওই যে against-এ যেটা করবো। শফিকুল আলম বলেন, ভাষার শব্দচয়নটা ইম্পর্টেন্ট, এটা ঠিক থাকলে অনেক কিছু করা সম্ভব। শফিকুল আলম, একটা বিষয় একটু বলবেন, আমরা আজকে শিরোনামে যে কটা করেছি তার ভিতরে একটা হচ্ছে জুলাই সনদ সামনে রেখে পুরো সংবিধান পর্যালোচনা করবে বিশেষ কমিটি, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী দুইটা আলাদা বক্তব্য নিয়ে মূলত এটা। এখন জুলাই সনদ নিয়ে আসলে শুরু থেকেই কাজ করেছেন আপনারা। অন্তর্বর্তী সরকারের একটা ব্রেন স্টর্মিং সেশন ছিল, ঐক্যমত্য কমিশনে একটা ছাতার নিচে রাজনৈতিক দলগুলো ছিল, একসেপ্টেন্স এবং নোট অফ ডিসেন্স দুটোই ছিল। দিন শেষে একটা কিছু হলো এবং আমরা একটা নির্বাচিত সরকার পেলাম, কিন্তু সব কিছু আটকে আছে দুটো শব্দের মধ্যে, সংশোধন এবং সংস্কার। আমরা যখন এই দুটোই মীমাংসা করতে পারিনি, তখন বিশেষ কমিটি নিয়ে আপনি আশাবাদী? আমি তো মানে এইখানে কিন্তু শব্দের কোনো আমি তেমন কোনো খুব যে ডিফারেন্স আমি দেখছি না। আপনি সংশোধন বলেন আর সংস্কার বলেন, ওই একই তো। আপনি তো এটা সাম সর্ট অফ অ্যামেন্ডমেন্টই তো বলে, বা আপনি আপনি পুরোটা ওভারঅলিংও তো এক ধরনের অ্যামেন্ডমেন্ট। তো এইটা নিয়ে আমার মনে হয় না যে খুব বড় কথা হচ্ছে যে যেই স্পিরিটে গণভোটটা হয়েছিল সেটাকে ধারণ করা হচ্ছে কিনা। একদিকে দুইটা জিনিস, এক হচ্ছে 70%, প্রায় 70% লোক গণভোটে জুলাই চার্টারকে অ্যাপ্রুভ করেছে, এবং আরেকটা দিকে এট দ্য সেম টাইম আবার বিএনপি 3/4 মেজরিটি নিয়ে এসছে। জি। এখন সংসদে আমার মনে হয় যে কতটুক জুলাই চার্টারে কতটুক নেওয়া হবে, নোট অফ ডিসেন্ট নিয়ে নেওয়া হবে নাকি এটা লেট দ্য পার্লামেন্ট ডিসাইড। আমার মনে হয় যে আমাদের খুব ঘন ঘন পার্লামেন্ট সেশন করে এই যে আমাদের কিন্তু যে দেখুন, একটা difference-টা- বিষয় একটু দেখুন, মানে এখানে যে বিশেষ কমিটির কথা বলা হচ্ছে, কমিটির প্রধান হিসেবে থাকছেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মানে সালাউদ্দিন আহমেদ, এবং উনার প্রতি আসলে 11 দলে যারা আছে তারা কম বেশি সবাই অসন্তুষ্ট। এখন উনি যদি প্রধান থাকেন এবং যত ভালো ডিসকাশনের একটা আয়োজন করুক না কেন, ওই যে একটা অসন্তুষ্টি, সেই অসন্তুষ্টি জায়গা থেকে সলিউশন আসতে দেরি হবে, কিংবা মাঝখানে একটা চ্যালেঞ্জ তৈরি হবে, কি বলবেন? তারা কিন্তু নামও দেয়নি এখন পর্যন্ত। 11 দলের আমার মনে হয় যে এইখানেও একটা জিনিস তো, আপনি বিএনপির হয়ে বা বিএনপি ভুক্ত যে জোটের হয়ে তো পুরো কনসেনসাস কমিশনের সাথে যেই আলোচনাটা, এটা তো পুরো নেতৃত্ব দিয়েছিলেন সালাউদ্দিন ভাই। জি। হ্যাঁ, সালাউদ্দিন আহমেদ এটা নেতৃত্ব দিয়েছিলেন। তো সেক্ষেত্রে তার যে আন্ডারস্ট্যান্ডিং, এবং তার সাথে তো ওই সময় আপনি যদি দেখেন টিভিতে তো প্রত্যেকটাই লাইভ শো হতো, আমরা নিজেরা যে বসেও থাকতাম, জি। তো সবার সাথে তো এই ধরনের এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং ছিল। জি। আমি বলি যে যেই ডিফারেন্সটাই হোক না কেন, সেই ডিফারেন্সটা মানে খুব বড় এমন কোন ডিফারেন্স না। এটা এই যে সংসদে বসে একটা সাব কমিটি করে বা নিজেরা ইভেন ওপেন ফ্লোরে ডিসকাশনের মাধ্যমেও সেটা আসলে এটা মেটানো যায়। এটা খুব বড় আমি কোনো ক্রাইসিস দেখি না এখানে। এটা ইটস গোয়িং টু বি সলভ ভেরি সুন, এবং এটা জাস্ট আর জুলাইয়ের যে স্পিরিট, এটা সবাই ধারণ করে। এমন না যে স্টুডেন্টরা নিচ্ছে, বিএনপি নিচ্ছে না বা জামাত নিচ্ছে না, সবাই ধারণ করে। এবং একটা জুলাইকে সামনে রেখে আমি মনে করি যে জুলাই চার্টারে যা আসছে জি। সে তার মধ্যেও আবার নতুন করে কনসেনসাস হবে। একদম, এটা আপনি মনে করেন। মুশকিল হচ্ছে বিরোধী দল 11 দল সেটা মনে করে কি? না, আমি এখানে আংশিক দ্বিমত। বিরোধী দল, মনে করে কিনা এটা আমি সেটাকে সাইদ জালোকে মনে- জিজ্ঞেস করেছি, শফিকুল আলম, দেখি উনি কি বলেন। জি। আমি এখানে আংশিক দ্বিমত যে জায়গাটাতে, আসলে মানে এটা তো সংসদে নতুন করে আবার এটা নিয়ে কথা বলার ওই মানে কথা হতে পারে নতুন কোনো বিষয় নিয়ে। এটা নিয়ে তো ওই সংবিধান সংস্কার যে কমিশন অন্তর্বর্তীকালীন সরকারের, সেখানে 1 বছর ধরে ঘন্টার পর ঘন্টা ধরে লাইভে চুলচেরা বিশ্লেষণ হলো, একটা রোড ম্যাপ তৈরি করা হলো, এই এই অধ্যাদেশ, এই এই জুলাই সনদের আমার ধারা উপধারা হওয়ার পরে সেটার উপর একটা গণভোট হলো, সেখানে মানুষ রায় দিল। তারা যেহেতু 2/3 মেজরিটি পেয়েছে, এখানে তারা অ্যারাউন্ড 50% মানুষের ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করেছে। ওই মানুষেরাই তো 70% ম্যান্ডেট দিল যে এই সংস্কারটা করতে হবে। তার মানে শুধু বিরোধী দল না, বিএনপিরও বড় সংখ্যক একটা মানুষ, এমনকি জনাব তারেক রহমান নিজে বলেছেন জুলাই সনদের পক্ষে ভোট দিতে, হ্যাঁতে ভোট দিতে। তাহলে আমার এখন শুধু এটা বাস্তবায়ন করার জায়গা। কিন্তু আমরা যখন দেখি এই বাস্তবায়নটাকে আবার নতুন করে, এখন যে বাস্তবায়নটা বিএনপি করতে চাচ্ছে তাদের নতুন করে আরেকটা কমিশন বা কমিটির মধ্য দিয়ে, সেটা হচ্ছে বিএনপির মতো করে বাস্তবায়ন করতে চাচ্ছে।
এইটা করার, এই সংস্কার, এই প্রাতিষ্ঠানিক সিস্টেমগুলোর সংস্কারের মূল একটা উদ্দেশ্য ছিল ক্ষমতার ভারসাম্য তৈরি করা। কারণ যারাই ক্ষমতায় আসতো তারা এত সুপ্রিম পাওয়ার তাদের জায়গায় পেয়ে যেত যে বাকি মানুষদেরকে আর মানুষ মনে হতো না। এটা যে এখন বিএনপি ক্ষমতা আছে তার জন্য বলতেছি না, কোনোদিন যদি এনসিপিও ক্ষমতায় যায় এবং যদি এইটাই থাকে তার জন্য এটা প্রযোজ্য। এটা কি একটু মানে ধারণা হয়ে যাচ্ছে না সাজিদ আলম? ধরুন আপনারা মানে 11 দলের পক্ষ থেকে কোনো প্রতিনিধি এসে কমিটিতে দেন নাই, কোনো কেন সদস্য দিব? দেন মানে নাই। এটা কেন এই কমিটি তো হওয়ার কোনো তারপরে প্রশ্নই একটা নাই। দুটো, যেমন আজকে সেশন শুরু হয়েছে, একটা দুটো সেশনের পর আপনি ইম্পালস বুঝে যেতেন যে তারা আসলে কি চায়। না না না, তারা কি চায় এটা বোঝা হয়েছে আমাদের। ধরেন ওই যখন সর্বশেষ সাইন হয়, যখন সালাউদ্দিন আহমেদ এই কথা বলে যে আমরা সাইন করেছি শুধুমাত্র নির্বাচনটার জন্য, তখন তো আমার নতুন করে বুঝার দরকার নাই। এইখানে আমাদের কথাটা হচ্ছে, আপনি দেখেন এই যে গুম অধ্যাদেশ ড্রাফট দিয়েছে সরকার, ড্রাফট কি দিয়েছে, যারা গুম করবে তারাই আবার এই বিষয়টার তদন্ত করবে। তাহলে এটা কোনো লাভ হইলো? কোনো লাভ নেই। এটা তো পূর্বের যে অধ্যাদেশ ছিল, পূর্বের যে আইন ছিল ওইটাই। সো আমাদের ভাষ্যটা হচ্ছে যে এটার অলরেডি ড্রাফট রেডি করা, তার উপরে গণভোট হয়েছে, আপনারা এগুলো বাস্তবায়ন করেন। পরবর্তীতে যদি এগুলো আপনার সময়ের জনগণের চাহিদা অনুযায়ী উপযুক্ত মনে না হয়, আপনারা এগুলো তারপর আরেকটা সংশোধনে যান আস্তে আস্তে, সমস্যা নেই। কিন্তু আমার এই যারা জনগণের ভোটে এমপি হয়েছে, তাহলে জনগণই তো আমার সংবিধান অনুযায়ী সার্বভৌম ক্ষমতার অধিকারী। জনগণের জন্যই সংবিধান, জনগণের জন্যই সংসদ। সেই জনগণ 70% আপনাকে ম্যান্ডেট দিয়েছে এগুলো বাস্তবায়নের জন্য। আপনি নতুন করে এখন এই একটা কমিশন বা কমিটি করতেছেন, একদম স্পষ্ট একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে ততটুকু বাস্তবায়ন করা হবে যতটুকুর মধ্য দিয়ে তারা একটু বাস্তবায়ন দেখাইতে পারবে, করতেছে। পাশাপাশি বিএনপির ক্ষমতাসীন দল হিসেবে স্বার্থটা বজায় থাকবে, এইটুকু। কামরুজ্জামান রতন, একটু বলবেন আসলে মানে এই অনাস্থাটা যদি জারি থাকে, তাহলে প্রধানমন্ত্রী যে কথাটা বলেছেন যে কোনো মূল্যে জাতীয় ঐক্য তৈরি করতে হবে, সেটা কি সম্ভব? আসলে আমি প্রথমে কিন্তু যে কথাটা বলেছিলাম ওইটা দিয়ে বিশ্বাস করব। আমি যাদের সামনে, যাদেরকে সাথে নিয়ে কথা বলছি, এই যে শফিকুল আলম এবং ওনারা তো অন্তর্বর্তীকালীন সরকারের তো পার্ট। আজকে যতগুলো এই জুলাই সনদের ব্যাপারে কথা হয়েছে, সংস্কার না সংশোধন, এখানে পুঙ্খানুপুঙ্খানুভাবে উনি কিন্তু সব আদন্ত সবই কিন্তু জানেন। এবং যার অংশীজন আমার এই সার্জিস আলম, উনিও কিন্তু ছিলেন। তো ওনারা কিন্তু একজন কি বলেছেন, উনি যতগুলো এই যে কাছাকাছি প্রায়, আর উনি বলছে আংশিক দূরত্ব, কাছাকাছি প্রায়। আমি তো মনে করি বাংলাদেশে এখন ওই নিনিয়ানকে আনতে হবে না, যেহেতু আমাদের আলম ভাই এই দেশেরই তো আমাদের ভাই প্রোডাক্ট। উনিও যদি এই যে বাকিটা টেবিলের মধ্যে যতটুকু সমঝোতা দরকার, আংশিক বা কিয়দংশ বাকি সমঝোতা না হওয়ার যে জায়গাটা, এবং যেখানে তারা একটা বলেছে জুলাই সনদের অক্ষর অক্ষর যেখানে পালন করব, নোট অফ ডিসেন্ট এভরিথিং ওনারা কিন্তু জানেন এবং যার অংশীজন ওনারা ছিলেন। তাহলে তখন বল জামাত ইসলাম সহকারে প্রথম জুলাই সনদ তো সাইনটা তো এনসিপি বেহেরা করে নাই, পরবর্তীতে করেছে। আচ্ছা, আমার তো মনে হয় যেখানে প্রসঙ্গটা আনছেন সালাউদ্দিন ভাই বলেছে যদি নির্বাচনে না যায় নির্বাচনটাই হতো না। তা আপনাদের সহপাঠী তো আসিফ কি বলেছেন যে 29 সালে নির্বাচন হতো যদি এই ডেটে নির্বাচনটা হতো না। আমার চেয়ে নিশ্চয়ই আপনারা ডিপ স্টেট বলেন বা কি হতে যাচ্ছিল, কেন নির্বাচনটা সালাউদ্দিন সাহেব একটা শঙ্কা থেকে কোনোভাবে একটা নির্বাচনের জন্য, আর কোন নির্বাচন, যে নির্বাচনে বিএনপিকে, তারেক রহমানকে, বেগম খালেদাদের ইমোশনকে এবং ধানের শীষের প্রতীককে মানুষ বেছে নিয়েছে। নিশ্চয়ই এত বড় একটা রায়ের পরে এই শ্রদ্ধাটা রেখে এবং এই যে আগামী দিনের আজকের যে 5ই আগস্টের যে মূল্যবোধ, এই মূল্যবোধকে আমি ব্যক্তিগতভাবে তাদেরকে আপহোল্ড করে তাদেরকে মাথার তাজ বানিয়েই তো আমরা চাই আগামী দিনে বাংলাদেশ। তারেক রহমান এবং এই যে শফিক ভাইরা তো ধরেন এখন পর্দার আড়ালে চলে গেছে, এখনো কিন্তু ওনাদের সাথে আমাদের দলেরও যেহেতু ওই সময় কাজ করেছে, সালাউদ্দিন ভাই কথাই বলেন, কোথাও যদি কিছু করতে হয়, এবং আমি জানি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এখনো অনেকের সাথে ব্যক্তিগতভাবে ডেকে আমাদের কি করা দরকার, কি করা উচিত ইন ফিউচার সবাইকে, ওনার সেই সুযোগ আছে আমি মনে করি। জাতিকে বাঁচাবার জন্য না, কেন থাকছে না? এটা কি ইচ্ছাকৃতভাবে জারি করা, নাকি তারা বুঝতে পারছেন, নাকি আপনারা বোঝাতে পারছেন না বিরোধী দলদের? না, বিরোধী দলকে তো বুঝাতে অনেক কিছু তো এখন যাবেও না তো, কারণ আমরা তো জানি যখন এই যে এখন তো আমি কাউকে ওই পরিমাণ বিরোধিতা নিতে চাই না, যখন ছাত্র সংসদগুলোতে যেভাবে জয়টা আসছে, তারপরে ভেবেই তো গিয়েছিল যে দেশের রাষ্ট্র ক্ষমতা চলে আসছে, যখন ওই আশার যে আশাভঙ্গুর যেখানে হয়েছে, সবাই তো পাওয়ার পলিটিক্স করতে চায়, এনজয় করতে চাইতো। এবং এই আমার ভাইরা তো সবই ভালো, ভাইরা তো ডিসি এসপি যেভাবে চেঞ্জ হয়েছে আমরা তো শুনেছি না, দেখেছি তো। তো
সবাই তো এই মজাটা পেতে চায়। তো কোথায় নিশ্চয়ই এটাতে যদি হয়, আমি আঘাত দিয়ে বলবো না, আমার মনে হয় বাংলাদেশের যে জায়গায় দাঁড়িয়ে আছে এবং মানে বাংলাদেশকে আর কোনো গভীর কোনো ষড়যন্ত্রে এবং অনাগত মানে এরকম কোন অন্ধকার ভবিষ্যৎ দিকে দেশটার জন্য না যায়, আমি ওনাদেরকে দায়িত্ব দিলাম তারেক রহমানকে সাথে গিয়ে, এবং আমার চেয়ে ওনাদের কথাগুলো উনি অতিরিক্ত মাত্রায় মূল্য দেন এবং শুনবেন। আমি আপনার বক্তব্য থেকে এই অনুসিদ্ধান্তে আসবো যে বিরোধী দলরা মানে ইচ্ছাকৃতভাবেই বিরোধটা জারি রাখছে সংশোধন আর সংবিধান ইস্যুতে। না, বিরোধীদের কাছ তো বিরোধিতা থাকবেই একটা, কিন্তু সেটা হলো পজিটিভ বিরোধিতা। আপনি কনস্ট্রাকটিভ যদি বিরোধিতা হয় এবং ওইটার মধ্যে যে যৌক্তিকতা থাকে, মানুষের পালসার শুনেন। ভাই তো আরেকটা কথা বলেছে 51%, এবং সার্জিস উনিও তো বলেছেন যে আমরাও তো এদেশের মানুষের ভোটেই তো আমরা রাষ্ট্র দায়িত্বটা আমরা পেয়েছি, সুতরাং আমাদেরকে নিয়েই আপনারা সাজান। আমরা তো দানব হতে এখানে আসিনি, এবং কোনো কিছুর মধ্যেই আমাদেরকে এইভাবে বেঈমান, মুনাফেক এই যে শব্দগুলো দিয়ে, আমি এই জন্য বলছি যে আমাদের একটা ভোটের আমি মনে করি গণতান্ত্রিক সংগ্রামে খালেদা জিয়া একজন মহিলা হয়ে যে স্যাক্রিফাইসটা করেছেন, যেটা সবাই ওনারও এই সম্মানটা করেছেন। তারেক রহমানের 17 বছর, এটা কি ওনার মানে এই দেশের গণতন্ত্র স্যাক্রিফাইস না? তো ওনাকে আপনারা কগনিজেন্সে আনেন, এবং উনি যদি মনে করেন যে এই জিনিসটা বোঝেন, এই কথা আমি বিশ্বাস করি না। উনি যেই পরিমাণ সাবমিসিভ এবং সিম্পলিসিটি দিয়ে এই দেশটাকে সাজাতে চাচ্ছেন এই ক্ষণভঙ্গুর রাজনীতি থেকে, আমি মনে করি ওনাদেরকে প্রচন্ড উনি লাইক করেন। এই মেধাগুলোকে আমি জানি প্রচন্ড ওনাদেরকে লাইক করেন। আমি বলছি তো টক টু মানে HPM যাবেন এবং এটা সমাধান হয়ে যাবে, যেটা আলম ভাই বললেন, আমি ওনার সাথে একমত।